অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখনই সাংবাদিক ভাইদেরকে ডাক দিচ্ছি আমরা পাচ্ছি, এবং ওনারা ওনাদের সারাদিনের কর্মব্যস্ততাকে ভুলে আমাদেরকে সময় দিচ্ছেন জাতির এই ক্রান্তি লগ্নে। ওনাদের এই সেবা অবশ্যই আমরা মনে রাখবো। আমাদের জাতির এই সাহসী যারা সৈনিক আপনারা আছেন, সংবাদ মাধ্যমের কর্মী, আপনাদেরকে ঠিকঠাকভাবে আমরা হয়তো মূল্যায়িত করতে পারি না যেভাবে করা দরকার, বাট আপনাদের এই যে সব সময় আমাদের পাশে থাকা, জনগণকে সার্বক্ষণিক আপডেটেড রাখা, এটা অবশ্যই একটা প্রশংসার দাবিদার রাখে এরকম একটা কাজ। সম্মানিত সুধী, আজকে আপনাদের এখানে ডাকার অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান বাংলাদেশ সরকার ইন্টারিম গভর্নমেন্ট ইসির মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচন ঘটানোর চেষ্টা করছেন, অথবা হচ্ছে একটা বাংলাদেশের নির্বাচন হচ্ছে সামনে। ওই নির্বাচন আমি নিজে একজন ক্যান্ডিডেট। আজকে আমাকে ইয়ার পক্ষ থেকে, বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বেশ 3টার নাকি 4টার মতো কসড়া পাঠানো হয়েছে। কষ্ট না কিছু হচ্ছে বিভাগীয় কমিশনারের, যেগুলোর মাধ্যমে ওনারা যদি কোনো অভিযোগ থাকে, তারপরে হচ্ছে যদি কোনো ব্যাপার জানার থাকে, বুঝার থাকে ইত্যাদি নিয়ে যাতে ওনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। এবং সর্বোপরি আমাদের সাথে যখন বিভাগীয় কমিশনার বসেছিলেন তখন আমাদেরকে এই নির্বাচনটা যে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে হবে, কারো প্রতি যে কোনো পক্ষপাত থাকবে না, সবাই সবকিছু সমানভাবে অংশগ্রহণের মাধ্যমে হবে, এটা উনি নিশ্চিত করেছিলেন, আমাদেরকে নিশ্চিত করতে বলেছিলেন। ওই জায়গা থেকে আজকে আপনাদেরকে আমাদের ডাকা, কারণ আমরা মনে করছি বাংলাদেশে বর্তমান সময়ে অন্তত চট্টগ্রাম মাঠে যে আটে একটা মার্ডারের মতো ঘটনা ঘটে, বাংলাদেশের প্রথম নতুন বাংলাদেশ বলবো আমরা, জুলাই পরবর্তী বাংলাদেশের প্রথম পলিটিক্যাল মার্ডারটা ঘটে আমাদের চট্টগ্রাম মাঠ আসনে চালিতাতলী এলাকায়, আপনারা জানেন। ওইটার একটা অংশ হিসেবে আজকে যখন আমাদেরকে এটা পাঠানো হয়, পাঠাইছে আমাদেরকে যখন কষাটা পাঠাই, আমরা অনেক লেটে পাই, তো ফলে আমাদের ফর্মাল যেটা অভিযোগ এটা আমরা করব। কিন্তু আপনাদেরকে এখানে ডাকার ব্যাপার হচ্ছে, আমরা দেখেছিলাম গত 2-1 দিন ধরে একটা জিনিস খুবই ভাইরাল। আপনারা জানেন আমার আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমার বড় ভাই এরশাদুল্লাহ ভাইকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, সম্মান করি, অনেক প্রাচীন রাজনীতিবিদ। আমরা যখন তরুণ রাজনীতির পক্ষে কথা বলছি ভাইরা তখনও বাংলাদেশের অন্তত বিএনপির মতো একটা বড় দলের হাল ধরার চেষ্টা করছেন। আপনারা জেনে থাকবেন, শুনে থাকবেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে উনি পরশুদিন মনে হয় একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। আমি যতটুকু জানি আরপি অনুযায়ী এগুলো সাংবাদিক লঙ্ঘন, বাট এগুলা ছোটখাটো ইস্যুস হিসেবে আমরা ওইভাবে অভিযোগ ইত্যাদি এগুলোতে যাই নাই। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদেরকে এখানে ডেকেছি সেটা হচ্ছে, আজকে আমি বেশ কয়েকটা পত্রিকায়, পোর্টালে আমি দেখলাম একটা ওনার বক্তব্য, ওই ভিডিওতে করা একটা বক্তব্য খুব বেশি ভাইরাল। এই ভাইরালটা হওয়ার কারণ হচ্ছে ওই সময়ের চট্টগ্রাম মাঠের যেটা রাজনৈতিক হত্যাকাণ্ড, ওই রাজনৈতিক হত্যাকাণ্ডকে নিয়ে উনি ভাই বললেন হচ্ছে যে পার্সনটা মার্ডার হয়েছে সরোয়ার বাবলা নামে, ওই পার্সনটাকে উনি চিনেন না। এর পরবর্তীতে আমরা একটা রিপোর্ট দেখি, ওই রিপোর্টে ওনার বড় ভাই, ওনার নাম হচ্ছেন আজিজ উদ্দিন, শ্রমিক দলের সেক্রেটারি, ওই অঞ্চলের বাইজিদ থানার শ্রমিক দলের সেক্রেটারি। উনি দাবি করেন হচ্ছে ভাইয়ের সাথে ওনার সম্পর্ক ছিল এবং খুব ভালো লিয়াজুও ছিল আর কি। ভাই ওই প্রোগ্রামে এই কথাটা সরাসরি অস্বীকার করেন। উনি বলেন হচ্ছে এই জিনিসটা ওনার সাথে ছিল না, এবং আজিজউদ্দিন আরো বেশি দাবি করেন ওরা যখন জেলে ছিল তখন উনি ওনাদের জন্য টাকা পয়সা পাঠাইতেন, স্পেসিফিক ফিগার অ্যামাউন্ট উনি উল্লেখ করেছেন ওখানে। এবং আমরা আরো খবর পেয়েছি, আপনাদেরকে আমরা বলি, ভাই আজিজ ভাই যখন ওই হোয়াটসঅ্যাপ ঘাটেন তখন ওখানে ওই এলাকায় গণসংযোগ করার জন্য লোকজন রেডি রাখার জন্য 400-500 জন ইত্যাদি মানে হচ্ছে মেসেজ উনি দিয়েছিলেন 3 তারিখের। এগুলো সব স্পেসিফিক বর্ণনা ওনার ইয়াতে আছে। আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উনি নাকি হাউস অ্যারেস্ট অথবা একটা নিরাপত্তা বলয়ের ভিতর আছেন, ফলে আমরা আর ওনাকে নিয়ে করি নাই। তো আমি আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের অন্যতম প্রাচীন একটা দল, আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা ওটা ধারণ না করলেও প্রথম দিকে গণভোটের বিপক্ষে অবস্থান নিল, না ভোটের পক্ষে অবস্থান নিল। বিএনপির তো দিন দিনে হচ্ছে মানে মতিভ্রম হচ্ছে না, অনেক বেশি বাংলাদেশের প্রো জুলাই পলিটিক্সটা ধারণ করার চেষ্টা করতেছেন এবং অনেক বেশি গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতেছেন, ফ্যামিলি কার্ড ইত্যাদির কথা সামনে আনতেছেন। কিন্তু এত আগে থেকে বাংলাদেশের কোন পলিটিশিয়ান যদি এই ধরনের যারা স্ট্রিট ক্রিমিনাল আছেন ওনাদের সাথে যদি যোগাযোগ রাখেন এবং ওনাদেরকে যদি জেলে থাকা অবস্থায়
ওনাদের জন্য টাকা পয়সা পাঠান এবং ওনাদের সাথে যোগাযোগ রেখে গণসংযোগ করার মতো বিষয়গুলো করেন, তাইলে আমাদের অবশ্যই বলতে বাধ্য হচ্ছে আগামী নির্বাচন যেটা 12 তারিখ হওয়ার কথা, ওই নির্বাচনে ওনারা ওনাদের মধ্যস্থতায় নির্বাচনটা করতে চাচ্ছেন কিনা। আমি আপনাদেরকে এটার ব্যাপারে অভিযোগ দিচ্ছি, এবং অভিযোগ না, এটা আমি পুলিশ প্রশাসন অথবা যারা যারা প্রশাসন আছেন ওনাদেরকে আমি জানাবো আমার মতো করে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি এটা সাংবাদিক যারা আছেন আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাইতে চাই। ইজ দিস দ্য এভিডেন্ট অফ এনি লেভেল প্লেইং ফিল্ড? যদি কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ডে এই ধরনের আচরণ হয়, যদি আমরা দেখি যে যারা স্ট্রিট গ্যাং চালায়, যারা আন্ডারওয়ার্ল্ড, আমরা জানি যে আন্ডারওয়ার্ল্ডের কাজ আন্ডারওয়ার্ল্ডে থাকবে, একটা রাষ্ট্রের নানান ধরনের কমপ্লেক্স ইস্যুস থাকবে, এই কমপ্লেক্সিটির ইস্যুসগুলো যদি পলিটিশিয়ানরা ডিল করে, এই কমপ্লেক্সিটির ইস্যুস এবং ওখানে কোনো একটা পক্ষ নেই এবং একই সাথে এগুলো নিয়ে নির্বাচনে প্রভাব কাটানোর চেষ্টা করে, তাইলে আমরা বলতে বাধ্য হচ্ছি সামনের যে নির্বাচন, অন্তত চট্টগ্রামে যে নির্বাচনগুলো হবে, এই নির্বাচনগুলোতে আন্ডারওয়ার্ল্ডের যে কিশোর গ্যাং কেন্দ্রিক পলিটিক্স, যে কোন রাহাজানির রাজনীতি, এটা সামনে হয়তো চট্টগ্রামে আরো অনেক বেশি বেগে ফেরত আসবে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন সহ ইসি সহ সবার প্রতি রিকোয়েস্ট জানাবো, আপনারা এগুলো তদন্ত করবেন। এটার উন্নত মানে আমাদের বয়সে যদি আমরা হিসাব করি, ওনারা তো আমাদের চাচার সমান, আমরা আঙ্কেল ডাকার মতো অবস্থা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা মনে করেছিলাম নজরুল যে ব্যারিয়ারটা ভেঙে দিয়েছে, নজরুল বলতে চেয়েছে কি তারুণ্য হচ্ছে বয়স নির্ভর না, মন নির্ভর। কিন্তু আমরা দেখছি আমাদের বিএনপির লোকজন যারা আছেন ওনারা এখনো পর্যন্ত বয়স নির্ভর তারুণ্যে আছেন, ওই দিক দিয়ে ওনাদেরকে বুড়া বলতে হয়। আমরা আশা করব ওনারা তারুণ্য নির্ভর দল হবেন, ওনারা তারুণ্যটাকে প্রাধান্য দিবেন। আমরা আশা করব নির্বাচনে এই ধরনের কোন ইস্যুকে, পুরনো মডেলের কোন ইস্যুকে, বুট চুরির মতো কোন ইস্যুকে, মারামারি, চাঁদাবাজি, তারপরে হচ্ছে কোন একটা সিস্টেম করে আওয়ামী লীগ তো একভাবে রাতে বাক্স বইরা দিত। আমার মনে হয় বিএনপির বর্তমান মডেল এটা কিনা যে এরকম যারা কিশোর গ্যাং অথবা এই ধরনের যারা ব্যক্তিবর্গ আছেন ওনাদের দিয়ে ভোট কেন্দ্র দখল করাবেন, অথবা হচ্ছে একদম যেটা মারদাঙ্গা রাজনীতি বলতে যেটা আমরা বুঝি, যেটা সব মানে একটা তো এরকম কথাই আছে যে আওয়ামী লীগ নাকি স্মার্ট ইয়াটা করতে জানে, এক্সপার্টলি খাইতে জানে। বিএনপির ব্যাপারে বলা হয় ওনারা নাকি হাতে মুখে ঘুরে ফেলে। আমরা এগুলাকে বিশ্বাস করতাম না আগে, কিন্তু এখন এই ইস্যুস গুলো যখন জনগণের সামনে আসতেছে, আমাদের সামনে আসতেছে, যারা আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছেন তারা যখন এগুলো সামনে আনতেছেন, আমাদের আবার ভয়াবহ একটা আশঙ্কা হচ্ছে আমরা যে মধ্যযুগ বলতে তো আমরা পছন্দ করি না, ওই ধরনের পলিটিক্স আমরা যাচ্ছে কিনা। আমরা আমাদের সামনের যে নির্বাচন, ওই নির্বাচনটা সুষ্ঠুভাবে যেভাবে হওয়া দরকার ওইভাবে পাচ্ছি, নাকি কোন কিশোর গ্যাং দ্বারা, কোন স্ট্রিট গ্যাংস্টার যারা, ওনাদের মাধ্যমে এক ধরনের পাতানো নির্বাচন আমরা পাচ্ছি, যেটার মধ্য দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, বরং সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে গিয়ে একভাবে ভোটের দখল নিবে অথবা ইত্যাদি ধরনের একটা সিস্টেম করবে। আজকের সংবাদ সম্মেলন থেকে আমি এই ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানাবো যাতে এটার ব্যাপারে সর্বোচ্চ ধরনের যে ধরনের করা দরকার ওটা যাতে ওনারা নিশ্চিত করেন, তদন্ত নিশ্চিত করেন। এবং এটার পিছনে আমি মনে করি না এরশাদুল্লাহ ভাইয়ের অত আছে, কারণ আমি নিজে এরশাদুল্লাহ ভাইকে দেখতে গিয়েছিলাম, আমার খুব পছন্দের মানুষ, উনি দীর্ঘদিন ধরে পলিটিক্স করতেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, আমি খুবই পছন্দ করি ওনাকে, ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি আপনাদেরকে বলবো এটা আমাদের ব্যক্তিগত কোনো ইস্যুস না, পুরো বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক কালচারের দিকে তাকিয়ে আমার আজকে সংবাদ সম্মেলন করতে আসা। বাংলাদেশের সমস্ত পলিটিশিয়ানরা যখন এক ধরনের পুনর্বাচন নির্বাচন অংশগ্রহণ করতেছে জাতীয় নাগরিক পার্টির হয়ে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন এগুলো খুবই রিস্কি কথাবার্তা, আপনারা জানেন এগুলোর জন্য আমি অফ দ্য বুক অনেক কিছু হয়ে যেতে পারি, আপনারা জানেন এগুলোর জন্য আমি টার্গেট হইতে পারি, আপনারা জানেন এগুলোর জন্য আমাকে হয়তো কালকে আপনাদের সামনে আর আসতেও পারি না, নাও পারি, কারণ আপনারা এগুলোর যে কনসিকুয়েন্স এগুলো আপনারা আমার চাইতে আরো বেশি ভালো জানার কথা। এবং হয়তো এমনও হইতে পারে এখানে অনেকগুলো ইনফরমার ওনাদের আছেন, হইতে পারে নানান কিছু হইতে পারে, হয়তো আমি যাইতে অনেক কিছু হইতে পারে। কিন্তু আমরা চাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের আওয়ামী লীগ পরবর্তী সময়ে আমরা সবাই ফেসিবাদ বিরোধী, আমরা সবাই স্বৈরাচার বিরোধী। আমরা সবাই যদি আবার আমাদের ভিতর কেউ যদি স্বৈরাচার হওয়ার প্রিপারেশন নেই, আমাদের ভিতর কেউ যদি আবার মধ্যযুগীয় বর্বরতার মতো ইস্যুস চালানোর প্রিপারেশন নেই, তাইলে আমরা বলতে চাই ওই বাংলাদেশে এগুলোর সুযোগ হবে না, ওই বাংলাদেশে এগুলোকে আমরা সুযোগ দিব না, ওইগুলোকে আমরা প্রশ্রয় দিব না। আপনারা আমাদেরকে তরুণ বলে, আপনারা আমাদেরকে আরো ছোট ছোট ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করতে পারবেন, কিন্তু আমরা যদি এই ইলেকশনে যেভাবে ভোট পাবো না বলে আপনারা মনে করতেছেন, ওইভাবে ভোট যদি আমরা নাও পাই, যদিও বা আমরা অনেক বেশি ভোট পাইও, আমরা কখনো জনগণের যেটা সদিচ্ছা, জনগণের যেটা উইশ, পাবলিক যেটা উইশ, এটা সরাসরি এক্সপ্রেস করা থেকে আমাদের কখনো কেউ বাধা দিতে পারবে না। আমরা সব সময় চাইবো ভোটটা ভোটের মতো হইতে হবে,
আমরা ডেমোক্রেসির বেসিক পার্ট সম্পর্কে আমরা জানি। আমাদের দুনিয়ায় আমেরিকার মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায় যখন ডিরেক্ট ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, আমরা ইনডিরেক্ট ডেমোক্রেসি, যেখানে আমরা পিআর এর কথা সবেমাত্র আনলাম, আমরা এমপি ইলেক্টেড করার মাধ্যমে পার্লামেন্টারি সিস্টেম এখনো পর্যন্ত আছি। ওই সমস্ত জায়গায় আমরা যদি ভোটটাও নিশ্চিত করতে না পারি, ন্যূনতম ভোটটাও নিশ্চিত করতে না পারি, ভোটের মাঠটা যদি এরকম সন্ত্রাস দিয়ে ভরিয়ে ফেলার মতো কোন একটা কারসাজি করা হয়, আমরা বলে দিচ্ছি, আজকে থেকে হুঁশিয়ারি দিচ্ছি, সর্বপ্রথম চট্টগ্রাম থেকে, আরো স্পেসিফিক্যালি বললে চট্টগ্রাম মাঠ থেকে আমরা এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা জনগণকে সাথে নিয়ে, বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবার রাস্তায় থাকবো। দরকারে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার ওটা আমরা এনশিওর করব। কিন্তু আমরা এই সির পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু অ্যাকসেপ্ট করব না। আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করব না, যেটার মাধ্যমে ওনারা এই ধরনের একটা নন লেভেল প্লেইং ফিল্ড করে আমাদেরকে এটা লেভেল প্লেইং ফিল্ড বলে চালাইতে চাইবেন। আমরা এটা কখনোই অ্যাকসেপ্ট করব না। একটা পাতানো নির্বাচন রে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন বলে আমাদের সামনে উপস্থাপন করবেন। ফলে সাংবাদিক বন্ধুদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন, আপনারা এগুলো নিয়ে অ্যাসাইনমেন্ট নেন। এগুলোর জন্য আপনাদের যা যা রিসোর্স দরকার হয়, যা যা ইনফরমেশন দরকার হয়, আমাদের কর্মী বাহিনীরা আপনাদেরকে এগুলা প্রোভাইড করবে। এবং আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, এগুলোর জন্য যদি আমাদের নিরাপত্তাও শঙ্কিত হওয়ার ব্যাপার থাকে হোক, আপনারা এগুলোর জন্য যা যা তদন্ত করা দরকার, বাংলাদেশের সর্ব জায়গায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, এগুলো নিয়ে আপনারা অবশ্যই অবস্থান নেবেন। আর যদি না নেন, তাহলে পুরো বাংলাদেশটা একটা জঙ্গল সলিমপুর হবে। নাইলে পুরো বাংলাদেশটা এমন একটা জায়গায় পরিণত হবে, প্রত্যেকটা জায়গার আগে একটা জঙ্গল লাগাইতে হবে। জঙ্গল চাঁদগাঁও, জঙ্গল বোয়ালখালী। আমরা কি চাই কোন একটা এলাকার নাম জঙ্গল চাঁদগাঁও হোক? আমরা কি চাই কোন একটা জায়গার নাম জঙ্গল বোয়ালখালী হোক, জঙ্গল পাঁচটাইশ হোক? যদি আমরা এটা না চাই, তাহলে আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট জানাবো, আপনারা এগুলো নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন, এগুলো নিয়ে প্রশাসনকে ধরেন এবং এগুলো নিয়ে যেভাবে অবস্থান নেওয়া দরকার ওভাবে অবস্থান নেন। আমরা দরকার একটা ভোটও না পাই, কিন্তু বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। অনেক বেশি ধন্যবাদ। এগুলো এখন না, এখন সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে একটু সংক্ষেপে প্রশ্ন নেবেন। অবশ্যই আশঙ্কা করছি। আমরা যখন দেখতেছি যে আজিজউদ্দিনের মতো পার্সন, যিনি নিজে এসে, উনি তো এক ধরনের রাজার সাক্ষী বলে না, উনি তো এক ধরনের ওরকম রাজপক্ষের মতো একটা জিনিস। উনি ওনার থেকে বলতেছেন ভাই যোগাযোগ রাখতেন, এগুলো এনশিওর করতেন এবং ওনাদের কি বলতেন গণসংযোগ অ্যারেঞ্জ করার জন্য। হ্যাঁ, তো ফলে এই ধরনের জায়গায় তাইলে একটা জিনিস মনস্তত্ত্বগতভাবে দেখা যাচ্ছে, আমরা তাইলে ইলেকশনটা কিভাবে করব? অমুকরে দিয়ে এটা করবো, অমুকের আন্ডারে 10টা কি আছে কেন্দ্র আছে, ওই কেন্দ্রটা আমরা এই মেকানিজমে করবো। আর নাইলে তো একটা হুজুরের কাছে গিয়ে উনি কি করতে পারতেন, গণসংযোগের লোক ঠিক করার জন্য, অ্যারেঞ্জমেন্ট করার জন্য বলতে পারতেন। উনি এটা বলেছেন, যেহেতু এটা বলেন নাই, তাইলে এটা আমার মনে হয় এক ধরনের সাবকনশিয়াস বোঝা যাচ্ছে। ওনাদের কনশিয়াস মাইন্ডে কি আছে এটা ওনারা আমাদেরকে এভাবে বোঝাচ্ছেন। ফলে এই জায়গা থেকে আপনাদের অবশ্যই এগুলো নিয়ে ইনভেস্টিগেশন চালানো দরকার। প্রথমত পুরো বাংলাদেশে এখন অনিরাপত্তায় আছে। দ্বিতীয়ত, যেখানে প্রশাসন নিজে কোন হচ্ছে গিয়ে উদ্ধার চালাইতে গিয়ে প্রশাসন নিজে কোন হচ্ছে, তখন আমাদের নিরাপত্তার কথাটা অন্য একটা জিনিস। অ্যাজ এ পার্সন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের তো লিস্টে আমরা হিট লিস্ট এমনিতেও আছি। তার উপর এখন যদি আমরা এই কথাগুলো বলার কারণে অন্য কোনো বড় দলের হিট লিস্টেও চলে যায়, আমাদের কিচ্ছু করার নাই। কারণ আমরা মনে করি এটা একটা বোনাস লাইফ। এই বোনাস লাইফে বাংলাদেশটাকে একটা সুষ্ঠু কাঠামো ভিত্তিক একটা চমৎকার ওয়েলফেয়ার স্টেট করাটা আমরা আমাদের দায়িত্ব হিসেবে নিয়েছি। আমাকে আসলে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আমার জন্য একটা গানম্যান বরাদ্দ দেওয়া হয়েছিল। আমি তখন পুলিশ প্রশাসনকে বলেছিলাম, আমি একজনের নিরাপত্তা নিশ্চিত করে আমার সমস্ত কর্মী, আমার সমস্ত ভোটারের নিরাপত্তাকে ছোট করা দেখার মতো ছোট লোক এখন আমি হইতে পারিনি। ফলে আমি কোনো গানম্যান গ্রহণ করি নাই। আমি বলেছি জনগণই আমার নিরাপত্তা নিশ্চিত করবে, আমি আমার নিরাপত্তা নিশ্চিত করব। যদি করতে না পারি, এটা আমার তাকদীর বলে আমি মেনে নিব। এবং এটার বিরুদ্ধে যে ধরনের জনমত আমার গঠন করা দরকার, আপনাদের সামনে যত বিচার দেওয়া দরকার, এগুলো আমরা বিচার দিয়ে যাব। ভাই, আমি বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে বলছি। একটা উদাহরণ হিসেবে এখানে বিএনপি প্রার্থী এসেছেন,
কারণ আপনি জানেন কিছুদিন আগে ওই যে গতকালকে না পরশু জামাত ইসলামীর ভোট চাইতে গেছে, ওখানে এমন ধরনের নৃশংসভাবে একজনকে অত্যাচার করা হয়েছে। ওখানে আমরা দেখেছি ওই যে একজন সন্তান মিরপুরে সন্তান সম্ভব একজন আহত হয়েছেন। তার ফলে এগুলো বাংলাদেশের খণ্ডচিত্র হলো। জামাতের কিছু সদস্য তারা ফেসবুকে বলছে এনসিপি কে থাকা, আপনি দেখেছেন কিনা জানি না, বা আপনাদের দেখেছেন কিনা জানি না, আপনাদের 10 দলীয় জোটের সাথে যে আপনাদের একটা সমন্বয় ছিল সেটা তো আপনি ফেসবুকে বলেছেন যে ঠিক হয়ে গেছে, আমরা তো এখনো দেখছি যে ঠিক হয় নাই। এটা নিয়ে যদি প্রথমত আমি যতটুকু জানি অন দা বুক এটা ঠিক হয়ে গেছে। তারপরও যেহেতু আবু নাসের ভাই তো একজন মানবিক ডাক্তার, আমি তো ভাইয়ের একজন ভক্ত ফ্যান মানুষ, আমি বারবার বলেছি আবু নাসের ভাই স্যাক্রিফাইস করেছেন। আবু নাসের ভাই দীর্ঘদিন ধরে ওনার এলাকাটা গুছিয়েছেন, উনি ওনার মতো করে পলিটিক্স করেছেন। আপনারা দেখেন আমরা একটা রেভলিউশনারি পলিটিক্সের ভিতর দিয়ে বাংলাদেশে আসছি, আমরা ইলেকট্রাল পলিটিক্স অভ্যস্ত না। আমি ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্স করে বের হইছি, আমার এখন বিসিএস ক্যাডার হওয়ার কথা, নাইলে পিএইচডি করে বাইরে চলে যাওয়ার কথা। ওই সময় আমরা দল গোছাচ্ছি, আমি রাঙ্গামাটি চলে গেছি, বান্দরবন চলে গেছি, কক্সবাজার সংগঠন গোছাইছি। আমার পক্ষে ইলেকট্রাল ইলেকশনের প্রিপারেশন নেওয়া সুযোগ হয় নাই। ফলে বাংলাদেশে যেহেতু একটা সিচুয়েশন চলে আসছে, আমরা 10 দল গঠন করছি, পুরা সব জায়গায় আমাদের দলীয় একটা রিপ্রেজেন্টেশনের দরকার আছে। এটার জন্য 10 দলের নানান দলের পক্ষ থেকে ওনারা ওনাদের মতো ইলেকট্রাল পলিটিক্সে যেহেতু ওনারা অনেক বেশি আগে থেকে আছেন, ওনাদের প্রার্থী ছিলেন, ফলে ওই প্রার্থী ওখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই জায়গায় ওনাদের একটা স্যাক্রিফাইসের ব্যাপার আছে। ওই স্যাক্রিফাইসটার ইস্যুটা সম্ভবত জামাত ইসলামী যদি আগের ভার্সনটা থাকতো হয়তো খুব দ্রুত এগুলা সলভ করে ফেলতে পারতেন। বর্তমান জামাত ইসলামীর এটা একটু হিমশিম খাইতে হচ্ছে। বাট আমরা এখনো আশা রাখি 10 দলের যেটা সিদ্ধান্ত এটাই অটুট থাকবে। এবং আমি এটা মনে করি ডাক্তার আবু নাসের ভাইয়ের জনপ্রিয়তা রয়েছে চাঁদগাঁও আসনে, বলকালীতে, সব জায়গায়। এই জনপ্রিয়তাটার কারণে হয়তো ওনারা নাসের ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন না, যেহেতু ভাই একটু অসুস্থ বোধ করছেন। আমি মনে করি ডাক্তার আবু নাসের ভাই যেভাবে আমাকে আশ্বাস দিয়েছেন, ওভাবে যদি ওনার কর্মীদের সমর্থকদের যদি একটু আশ্বাস দেন, এই ইস্যুসগুলো কোনো ইস্যুস না। এবং আমি মনে করি এটা জামাত ইসলামের ইন্টারনাল কোনো প্রবলেম না। এটা আমার মনে করি এটা 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আমাকে যদি বাংলাদেশের কোনো অপশক্তি, বাইরের কোনো অপশক্তি অথবা আমার হায়াত যদি কাভার না করে ভিন্ন কথা, আমি বাংলাদেশের নির্বাচনে আছি, চট্টগ্রাম মাঠের ইলেকশন আমি আছি। আর যদি কার হ্যাঁ, আমাকে ফোন করা হয়েছিল। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাইয়ে চট্টগ্রাম 8 আসনে, যেটা সংসদীয় আসনে, যেটা সীমানা, ওই আসনে 2জন শহীদ আছেন। একজনের থাকেন 2জনের ভিতরে একজন হচ্ছে স্থায়ী, ওনার বাড়ি হচ্ছে পোপাদিয়াতে, ইঞ্জিনিয়ার শহীদ ওমর বিন নুরুল মুস্তফা। নুরুল আফসার, খুবই দুঃখের বিষয় যে যাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশে এখন একটা নির্বাচনের মতো ব্যবস্থা হচ্ছে, যাদের শাহাদাতের কারণে বাংলাদেশে এখন আমরা একটা নির্বাচন পাচ্ছি, সেই শহীদদেরকে বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল ভুলে গেছে। আমি প্রথম গিয়ে শহীদ ওমরের কবরের জিয়ারত করে আমি প্রথম আমার সংসদীয় আসনে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। এই জিনিসটা আমাকে খুবই বেদনা দিয়েছে। আবার একই সাথে একটা জিনিস আমি আশান্বিত হয়েছি, অন্তত একটা দল তো লাইনে আছে, এটা দিয়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যেটা পরবর্তী। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা প্লিজ। প্রথমত বিএনপি যদি চাঁদাবাজ সেফটি কার্ড না দেয়, আমরা আজকে প্রোগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি এনসিপির পক্ষ থেকে আমরা চাঁদাবাজ সেফটি কার্ড দিব। এই চাঁদাবাজ সেফটি কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশের যারা মাফিয়া আছে, এই মাফিয়াদেরকে কিভাবে শায়েস্তা করা যায়, যারা চাঁদাবাজ আছে তাদেরকে কিভাবে শায়েস্তা করা যায়, ওই শায়েস্তা করার নানান ইস্যুস নিয়ে প্রশাসনের সাথে সম্পর্ক বিল্ড আপ করে এক ধরনের একটা কার্ড আমরা করব। এই কার্ডটা যেখানে যেখানে চাঁদাবাজের সবচাইতে উন্মুক্ত স্থান বলে আপনারা মনে করেন, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ওখানে কোনো স্থানে ওই চাঁদাবাজ সেফটি কার্ডগুলো দিব চাঁদাবাজিতার বিরুদ্ধে। ওই কার্ডটা দেখলে আমরা আশা করতেছি যারা চাঁদাবাজি করতে আসছেন তারা বাপ ভাই যেটা ইচ্ছা সেটা বলে বলে পালাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা যেহেতু আপনারা এখন জামাতের নেতৃত্বে যুক্ত করেছেন, সারাদিন মানে জামাতের
আশা করবো আমরা অনেক পরামর্শ আর কি সামনে দিকে অবশ্যই আমি এটার জন্য অফিসিয়ালি ক্ষমা প্রার্থনা করছি। এটা আসলে আমাদের খুবই একদম আনইনটেনশনাল ভুল। আপনারা জানেন একটা নির্বাচন আমাদের অনেকগুলো মিটিং থাকে, অনেকগুলো সেটিং থাকে, আপনাদের সময়ের মূল্যটা আমরা বুঝি, কিন্তু তবুও এটা শুধু নির্বাচন না, আগে আমরা ধরেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভাই আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা রাজনীতি গঠন করার চেষ্টা করছি। এর ভিতর তো আমাদের ধরেন একটু হ্রাস যাচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে এগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা থাকলে, আমাদের শুভ যেটা আকাঙ্ক্ষা ওটা থাকলে এগুলো সলভ হবে। ভাই সংবাদ সম্মেলনটা থাকেন পরিবর্তনের জন্য আপনারা রাজনীতিতে আসছেন, পরিবর্তনের জন্য। আজকে আমরা নিউজ কভার করার সময় আসলে সাধারণ অনেক মানুষ আমাদেরকে বলছেন যে ভাই রাস্তার মধ্যে মিছিল মিটিং হচ্ছে, আমাদের যানজট 2-3 ঘন্টা 4 ঘন্টা, আপনারা রাস্তার মধ্যে মিছিল না করে অন্য কোথাও না না, প্রথমত মিছিল করার তো কোনো ইস্যুস এখন নাই। আপনি যদি ইসির রিসেন্ট যেটা ইস্যু করছে ওটা যদি দেখেন, ওখানে তো এগুলা নাই। যদি করে এগুলোর বিরুদ্ধে আপনারা নিউজ করেন, ওগুলো আপনারা নিউজ করেন। আমি তো আজকে অনেকগুলো কথা বলে ফেললাম না, বাকিটা আপনারা বুঝে নেন, আপনারা করেন। আমাদের পক্ষ থেকে ইসিরে অসম্মান করার কোনো ইস্যুস থাকবে না। আপনি বলেছেন যে একজন র্যাব সদস্য নিহত হয়েছেন, সেখানে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সেরকম আমরা কোনো কিছু পাইনি, কাউকে আটক করেনি। আমি বলতে চাই এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা এবং একই সাথে এটা ইসির লেভেল প্লেইং ফিল করতে না পারার ব্যর্থতা। সেম, এগুলো আসলে আর কিছু করেন না, এগুলো সেম। আইন শৃঙ্খলা রক্ষার কোন ধরনের অগ্রগতি বলতে ধরেন অনেকগুলো অস্ত্র এখনো পর্যন্ত বাইরে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকগুলো থানা লুট হয়েছে, অস্ত্রগুলো এখনো বাইরে। তারপর অনেকগুলো সন্ত্রাস, এমন ধরেন বাংলাদেশের বিচার বিভাগের একটা ইস্যু নিয়ে তো কথা বলতে হয়। আওয়ামী লীগের লোকজন যারা সন্ত্রাস করেছে, যারা নানান ধরনের আমাদের ছাত্র জনতা হত্যায় সরাসরি লিপ্ত ছিল, এদেরকে খুব দ্রুত এটা কি বলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা সামহাও জামিন নিয়ে বেরোয় যাচ্ছে। আমরা পুলিশ সদস্যদের কাছে বললে কিরে ভাই অমুক বাইরে কেন, বলে যে ভাই কালকে ধরাই দিচ্ছি, পরশুদিন সে নিয়ে আবার জামিন নিয়ে বেরোয় গেছে। এগুলো এনশিওর করতে না পারা আমরা মনে করি আইন মন্ত্রণালয়ের ব্যর্থতা। এগুলো ইন্টারিম গভর্নমেন্টের অ্যাড্রেস করা দরকার। এগুলো যদি অ্যাড্রেস না করে তাহলে বাংলাদেশে ভবিষ্যতে খুবই বাজে সময়ের দিকে যাচ্ছে। আবার জুবাইরুল আরিফ, ভাই আমি এরশাদুল্লাহ ভাইয়ের কথাটা আমার উদাহরণ হিসেবে এসেছে। আমি পুরো বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড, আমার আসলে লেভেল প্লেইং ফিল্ড। এখন বিষয়টা হচ্ছে যে সেটি হচ্ছে গত 48 ঘন্টার আগের কথা। আপনাদের নজরে এত পরে আসলো কেন, সেটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে আপনাদের একজন 10 জনের প্রার্থী কি বলে কিন্তু হামলা হয়েছে, 9 প্রার্থী ওয়াহেদ মুরাদুল। আপনারা সেটা কেন করছেন না? এই কথাটা প্রথমত আমাদের কাছে ধরেন সময়টাকে লিমিটেড, আমরা অনেকগুলো জিনিসটা অ্যাড্রেস করতে পারি না। অ্যাড্রেস করার আমাদের থাকলেও, আমাদের ইচ্ছা সদিচ্ছা থাকলেও আমাদের পক্ষে যতটুকু অ্যাড্রেস করা দরকার এগুলো আমি অ্যাড্রেস করলাম। ভাই যেগুলো করলেন এগুলোর সাথে আমি নিজের অ্যাড্রেসিংটা রাখলাম যে এগুলো অবশ্যই এগুলোর বিহিত হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমরা তো ভাই জনগণের সাথে কানেক্টেড থাকি, আর ইলেকশনের সময় একটা নির্বাচনের প্রস্তুতির ব্যাপার আছে। এমনিতেও আপনারা জানেন আমাদেরকে ছোট, তরুণ, বাড়াটিয়া আরো নানান কি টার্মে আমাদেরকে ডাকে, ছোট করা হয়। তো আমরা যদি সারাদিন সাংবাদিকদের নিয়ে থাকি অথবা ধরেন এই ইস্যুস গুলো নিয়ে থাকি, বলবো যে খালি বিচার দেয়, কোনো কাজ করে না, জনগণের সাথে থাকে না, তখন আরেক কাহিনী হবে। তো এই জন্য আমরা একটু জনগণের সাথে থাকি। অবশ্যই এখন থেকে আপনারা এই ধরনের ইস্যুস যদি থাকে যেটা আমাদের খুব দ্রুত অ্যাড্রেস করা দরকার, আমাদের কাছে রিচ করবেন, আমরা ইনশাল্লাহ খুব দ্রুত অ্যাড্রেস করবো। আমি তো বললাম এটা অ্যাড্রেস করেছি, কেন জানাবো না? বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে কোন প্রার্থীর প্রতি যদি কোনো ধরনের আঘাত হয়ে থাকে, এটা আজকে এখান থেকে আমি এটার নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের অনুরোধ জানাচ্ছি এটার ব্যাপারে অবস্থান নেওয়ার জন্য। ভাই অনেক বেশি ধন্যবাদ আজকের মতো।